Okay, so can you see the screen? Yes, ma'am, দেখা যাচ্ছে। All right, so this is P25A, right? So the question was pretty different. Okay, so can you please share what are the problems did you face? মিস আমার না যে কোশ্চেনে কিটা করতে বলছে ওটা বুঝতেই প্রবলেম হচ্ছে, এই জন্য আমি হচ্ছে আপনার নর্মালি যেভাবে জেনারেল জার্নাল এরপরে লেজার এগুলো সব তৈরি করে একবার দিয়ে দিচ্ছি, কারণ কোশ্চেনে আমি বুঝতেছিলাম না কি যে করছে। না না, আপনাকে তো জেনারেল জার্নাল, লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্সই করতে হবে। কিন্তু মিস এই নাম্বার কোশ্চেনে কি জানি বলছো, কি বলেছে? এখানে তুমি চারটা কোশ্চেন আলাদা আলাদা। আচ্ছা এতে আচ্ছা আচ্ছা, ইউ আর টকিং অ্যাবাউট দিস ওয়ান, রাইট? yes ma'am। ওকে, সো এটা নিয়ে এটা এমন কিছুই না। এটা যদি আপনি নাও করেন, there is no harm. ওকে, সো আপনাকে যখনই যেই চ্যাপ্টারের ম্যাথ করতে হবে, মেক শিওর আপনি ওইগুলাই করবেন যেগুলা হচ্ছে আমি ডিসকাস করেছি, রাইট? সো ইন কেস অফ ট্রানজাকশন অ্যানালাইসিস দেয়ার ওয়ার আ লট মোর রিকোয়ারমেন্টস, রাইট? কিন্তু আপনাকে কি করতে হয়েছে? ইউ জাস্ট হ্যাভ টু ডু ট্রানজাকশন অ্যানালাইসিস অ্যান্ড নেট প্রফিট ক্যালকুলেশন। আরো অনেক কিছু কিন্তু ছিল যখন আপনি টাস্ক করেছেন, টাস্ক নাম্বার 1 করেছেন, রাইট? আপনারা অনেকে মেইলও করেছেন যে এগুলো কি করতে হবে নাকি। বাট আমি আপনাকে কি বলেছি, you just have to prepare a transaction analysis and do the net profit loss calculation, that's it. Or at best you have to prepare an income statement, যতটুকু আমি দেখিয়েছি ক্লাসে। and in this chapter also আপনাকে ততটুকুই সলভ করতে হবে যতটুকু আমি অ্যাকচুয়ালি ডিসকাস করেছি ক্লাসে। সো every time, in case of every math, you have to do these three things: journal, ledger and trial balance, that's it. Okay, তো এটার বাইরে কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই। রিকোয়ারমেন্ট নিয়ে প্রবলেম হওয়ার কথা না, প্রবলেম হওয়ার কথা এগুলা নিয়ে প্রবলেম হয়নি। মিস আমারটা না আমি দেখেছি যে অনেকের থেকে আবার ডিফারেন্ট, যদি আপনি মানে ওটা করে বা বলতেন আমাদের এখন মিলা নিতাম অ্যান্সারটা, শুধু যে জেনারেল জার্নালটা। হ্যাঁ নাফিসা। ম্যাম আমার কোয়েশ্চেন ছিল ম্যাম, উপরে যে অনেক কিছু বলেছে মানে এগুলা কি আমরা ইনক্লুড করছি নাকি কিভাবে ইনক্লুড করবো এগুলো আমি বুঝতে পারিনি। সো মানে অনেক ইনফরমেশন যে উপরে দেওয়া আছে ম্যাম, ক্যাশ, কারণ পরে আবার ওগুলো লাগতেছিল মানে মাইনাস করতে বা 15% অফ ওই ওই বিল্ডিং এর অ্যামাউন্টটা নিতে। সো ওই জিনিসগুলোর জন্য আমারটা মিলেই নেই। আই এম থিঙ্কিং দ্যাট, কারণ আমার অ্যান্সারটা মিলে নেই লাস্টে যে ট্রায়াল ব্যালেন্সের টোটালটা হবে। ওকে, ওকে, সো উপরে যে ব্যালেন্সেস আছে দেয়া সেগুলো হচ্ছে বেসিকলি আপনার লাগবে হচ্ছে লেজার প্রিপারেশনের টাইমে, ঠিক আছে? তো when you are preparing a ledger আপনাকে এই ব্যালেন্সগুলো ব্যালেন্স বিডি হিসেবে দেখাতে হবে, as these are beginning balances, right? Okay. ওকে And other than that আপনার জার্নালে it will have no impact, কারণ জার্নালে তো আসলে আপনার আগের ব্যালেন্স পরের ব্যালেন্সের কোনো কাজ নাই। জার্নাল is all about your current balance, right? But when you are preparing a ledger, you have to think about both beginning and ending balance. That's why এই ব্যালেন্স গুলা শুধুমাত্র কি বলে এটাকে, শুধুমাত্র আসবে হচ্ছে when you are preparing ledgers. সেগুলো আসবে ওই ব্যালেন্স বিডি হিসেবে আপনাকে ওপেন করতে হবে, দেন হচ্ছে আপনাকে বাকি ক্যাশ যদি মনে করেন, লেটস স্টার্ট উইথ ক্যাশ। ইন কেস অফ ক্যাশ লেজার, ফার্স্টে আপনাকে ক্যাশের ব্যালেন্স বিডি স্টার্ট করতে হবে, দেন আপনাকে জার্নাল থেকে বাকি ক্যাশগুলা বসাতে হবে, রাইট? অ্যান্ড দেন আফটার কম্পেয়ারিং বোথ সাইডস আপনাকে এন্ডিং ব্যালেন্সটা বের করতে হবে, যেটাকে আমরা বলি ব্যালেন্স সিডি। ডু ইউ গেট মাই পয়েন্ট? ম্যাম তাহলে আমরা এটা অ্যাকচুয়ালি মানে কোন সাইডে লিখতেছি, ডেবিটে না ক্রেডিটে যখন আমরা এটা দিচ্ছি? ব্যালেন্স বিডিটা কোন সাইডে লিখবো সেটা? জি ম্যাম।
এটা অলওয়েজ হচ্ছে লিখবেন হচ্ছে ও যেই ব্যালেন্স, মনে করেন ক্যাশ কি ব্যালেন্স আমরা কি শিখেছি ট্রায়াল ব্যালেন্সের আন্ডারে there were 3 debit balances and 3 credit balances, right? So cash হচ্ছে asset, asset-এর ব্যালেন্সটা কি ডেবিট নাকি ক্রেডিট? ডেবিট। Debit. So that's why cash-এর balance BD হচ্ছে will always be on debit side. তারপর landও is one kind of asset. Land will also be on debit. Buildings so same. তারপর টিকিট বুথ এগুলো তো এর মধ্যেই পড়ছে। আচ্ছা, ইকুইপমেন্টও সেম। অ্যাকাউন্টস পেয়েবল ইজ ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি, রাইট? ব্যালেন্স কোনটা হবে? লায়াবিলিটি তাহলে ম্যাম ব্যালেন্স কি ডেবিট হবে নাকি ক্রেডিট? ক্রেডিট হবে ম্যাম। ক্রেডিট হবে, রাইট। ওনার্স ক্যাপিটাল? ওনার্স ক্যাপিটালও ক্রেডিট হবে। ক্রেডিট হবে, এই তো, দ্যাটস ইট, আর কিছুই না। আপনার ব্যালেন্সটা যেটা সেই অনুযায়ী ব্যালেন্স বিডি বসবে। অলরাইট, ওকে। এন্ড ব্যালেন্স সিডি তো উল্টা সাইডে বসে, ইউ অলরেডি নো দ্যাট। ম্যাম তাহলে এটার মানে লেজার্সে ইফ আই অ্যাড দিস আই থিংক দ্য ম্যাথ উইল বি কারেক্ট ইফ দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য জার্নাল আর কি। হ্যাঁ, কারণ মানে আদারওয়াইজ আপনাদের ট্রায়াল ব্যালেন্স তো মেলার কথা না। ট্রায়াল ব্যালেন্স মিলেছে না ম্যাম, এটার জন্য আমি পরে বুঝতে পেরেছি যে উপরের গুলো কোথাও অ্যাড করতে হবে। রাইট, ওকে। সো আমি এখন যেটা করব, আই উইল টেল ইউ দ্য জার্নাল এন্ট্রিজ সো দ্যাট ইউ ক্যান কম্পেয়ার অ্যান্ড কারেক্ট। আপনাদের সাথে, লাইক আপনারা যেটা করেছেন ওটার সাথে ইউ উইল কম্পেয়ার, and then if there is any error you have to correct it. Okay, so let's start. The Star Theatre owned by Meg Vargo will begin operation in March. The Star will be unique in that it will show only triple features of sequential theme movies. As of March 1st, the ledger of Star showed number 101, cash $3,000. I will skip this part. And during the month of March, the following events and transactions occurred. Okay, so March 2nd, কি বলেছে? Rented the 3 Indiana Jones movies to be shown for the first 3 weeks of March. The film rental was $3,500. $1,500 was paid in cash and $2,000 will be paid on March 10. What should be the journal entry? Miss rent expense হচ্ছে ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। Right, so rent expense debit, that is 3,500. Cash credit 1,500. Accounts payable credit 2,000. Okay, 3rd of March. Order the Lord of the Rings movies to be shown the last 10 days of March, and it will cost $200 per night. Miss no entry হবে। No entry. Okay, so 9th of March. Received 4,300 cash from admissions. ক্যাশ ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। সার্ভিস রেভিনিউ হচ্ছে মিস ক্রেডিট No হবে। ma'am, service revenue credit. Exactly. Service revenue should be credited because এখানে তো কোনো কিছু ডিউ নাই। Accounts receivable কেন হবে? So the journal should be cash debit, service revenue credit. Okay. Then paid balance due on Indiana Jones movies rental and 2,100 on March accounts payable. মিস অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে। অ্যাকাউন্ট পেয়েবল মিস যে আগে 2000 আর 2001 একসাথে যোগ হয়ে যাবে না? What? Accounts payable? অ্যাকাউন্টস পেয়েবলটা মিস কত হবে নাম্বারটা? 2001 হবে 21,100। ম্যাম আমি দুইবার দিয়েছি। প্রথমে তো যেটা বললো যে মুভির জন্য পে করছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করে 2000 লিখেছি, তারপরে অ্যাকাউন্টস পেয়েবল 1st of March ব্র্যাকেটে লিখে আবার 2100 লিখে তারপর ক্যাশ ক্রেডিট করে দিয়েছি 4100। Right.
ওকে, সো ইউ ক্যান অলসো ডু দিস। আপনি একবারই অ্যাকাউন্টস পেয়েবলকে একবার ডেবিট করে পুরাটা টোটাল অ্যামাউন্টকে ডেবিট করতে পারেন, ঠিক আছে? সো ইউ ডোন্ট হ্যাভ টু রাইট অ্যাকচুয়ালি 2 টাইমস। এটাও করা ওটাই যায়। করেছি, একসাথে দিয়েছি। হ্যাঁ, একসাথেও দেওয়া যাবে। ওখানে আপনি যেটা করবেন, আপনাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে একটা হচ্ছে ফর মুভি আর মানে রেন্টাল এক্সপেন্স, রাইট নাকি? হ্যাঁ, রেন্টাল এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স এটার জন্য। আর আরেকটা হচ্ছে মার্চ ফার্স্ট এর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ছিল সেটা, রাইট? তো যেটা হবে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এর অ্যামাউন্ট হবে হচ্ছে 2000 প্লাস 2100, সো দ্যাটস 4100। আর ক্যাশ ক্রেডিট হয়ে যাবে 4100, ঠিক আছে? ইয়েস ম্যাম। তো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 4100। এটা কি সবাই বুঝেছি? হ্যাঁ ম্যাম। Okay. Number 11, Star Theatre contracted with Adam Ladd to operate the concession stand. Do you know what a concession stand is? Concession stand কাকে বলে? নো ম্যাম। মানে লাইক আপনারা যখন কোন একটা কিছু পড়েন বা কোন একটা ম্যাথ করছেন বা কোন একটা কিছু জাস্ট রিড আউট করছেন, মানে কোন একটা নতুন কিছু দেখলে জানার ইচ্ছা হয় না যে এটা কি, এটা হোয়াট দে আর টকিং অ্যাবাউট, কনসেশন স্ট্যান্ড জিনিসটা কি, মানে কোনো আগ্রহ হয় না? ডু ইউ হ্যাভ মানে ডোন্ট ইউ হ্যাভ এনি কিউরিওসিটি? মানে আছে তো আছেই তো, একটু করে ফেলি, অঙ্কই তো, এরকম নাকি? Why do I have to know what a concession stand is নাকি? এটা একটা মুভি থিয়েটারের ম্যাথ, রাইট? সো এখানে নতুন নতুন অনেক কিছু টার্ম আমরা দেখতে পাচ্ছি। সো এটা তো মানে জানার একটু দরকার, বা জানার তো আগ্রহ থাকতে, মানে জানার তো ইচ্ছাও লাগতে পারে যে এটা কি জিনিস, কিসের কথা বলছে। মানে ইউ হ্যাভ নো কিউরিওসিটি এট অল। কনসেশন স্ট্যান্ড আপনারা চেনেন, বাট ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি যে এটাকে কনসেশন স্ট্যান্ড বলে, ঠিক আছে? ইন কেস অফ মুভি থিয়েটার্স, এরকম ফুডের আলাদা সেকশন থাকে না, লাইক বিফোর এন্টারিং টু দ্য থিয়েটার ইউ ক্যান বাই ফুড, রাইট? সো যে স্টার সিনেপ্লেক্সে তো আপনারা সবাই গিয়েছেন আই এম শিওর। তো ওখানে দেখছেন না পপকর্ন পাওয়া যায়, তারপরে কেক পাওয়া যায়, স্যান্ডউইচ পাওয়া যায়, ড্রিঙ্কস পাওয়া যায়, রাইট? সো এখানে একটা স্ট্যান্ড টাইপের থাকে, দিস ইজ বেসিকলি কল্ড কনসেশন স্ট্যান্ড, ঠিক আছে? তো এইখানে এই যে বিজনেসটা, এখানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট যেখানে সে একটা বাইরের পার্টির সাথে কন্ট্রাক্ট করেছে যাদের কনসেশন স্ট্যান্ডটা তার মুভি থিয়েটারের মধ্যে থাকবে। সো বেসিকলি এখানে কিন্তু দুইটা মানুষের বিজনেস, একটা হচ্ছে থিয়েটারের বিজনেস, and within that business someone will come and do the business of concession stand. Do you get my point? ইয়েস ম্যাম। এভাবে যদি আপনি বুঝে না করেন অঙ্কটা, আপনার কিন্তু মনে থাকবে and you will feel interest, otherwise কিন্তু আপনার মনে থাকবে না যেটা কি ছিল, ঠিক আছে? এই যে আমি আপনাকে বললাম জিনিসটা, এখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কন্ট্রাক্টটা আসলে কি হয়েছে, রাইট? সো স্টার থিয়েটারের সাথে অ্যাডাম ল্যাডের একটা কন্ট্রাক্ট হয়েছে। অ্যাডাম ল্যাডের হচ্ছে কনসেশন স্ট্যান্ডটা। সো ল্যাডকে কি করতে হবে? হোয়াটস দ্য অ্যারেঞ্জমেন্ট? Lad is to pay 15% gross concession receipts payable monthly. That means, payable monthly for the rental of the concession stand. তার মানে কি, যদি আমি একটা বিজনেস করতে চাই কোন একটা জায়গায়, খুব স্বাভাবিক আই হ্যাভ টু পে দ্য রেন্ট, রাইট? বাট এখানে ল্যাডের কোনো রেন্ট পে করতে হবে না। হোয়াট হি হ্যাজ টু ডু ইজ হি জাস্ট হ্যাজ টু পে 15% of his গ্রস রিসিপ্টস অফ এ পার্টিকুলার মান্থ। তার মানে হচ্ছে তার যতটুকু ইনকাম হবে তার 15% স্টার থিয়েটারকে দিয়ে দিতে হবে। আপনারা শেফস টেবল কোর্ট সাইডে গেছেন? হ্যাঁ ম্যাম।
ওখানে যে অনেকগুলা কি আছে, অনেকগুলা ফুড শপ আছে না, এটা তো ইটস লাইক এ ফুড কোর্ট, এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস আছে, তো তারা কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্টে চলে জানেন, দে হ্যাভ টু শেয়ার দেয়ার ইনকাম উইথ ইউনাইটেড গ্রুপ। ওকে, সো ইটস ওয়ান কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট যে আমার ইনকাম যেটাই হোক, তার মানে কি এখানে কোনো ফিক্সড রেন্টাল পেমেন্ট নাই, তাই না? এখানে হচ্ছে আমার ইনকাম যাই হোক সেই অনুযায়ী আমাকে পে করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ, এখন আপনি বলতে পারেন যে যদি আমার লস হয়, ইনকাম না হয়, বা আমার যদি কোনো ইনকামই না হয়, তাহলে কি আমার রেন্ট দিতে হবে না? Then the answer is no, আপনাকে রেন্ট পে করতেই হবে। মেবি দেয়ার উইল বি আ থ্রেশহোল্ড, অর দেয়ার মেবি দেয়ার maybe there will be a minimum payment that you have to pay no matter আপনার বিজনেসে কি হচ্ছে, আর যদি এক্সট্রা হয় এক্সট্রাটাও পে করতে হবে। তো বুঝতে পারছি ব্যাপারটা। তো এখানে হ্যাঁ, এখানে আপনাকে যেটা করতে হবে যে এখানে একটা কন্ট্রাক্ট হয়েছে উইথ ইন্ডিয়ানা জোন্স মুভিজ, কন্ট্রাক্টটা হয়েছে অ্যাডাম ল্যাডের, অ্যান্ড অ্যাডাম ল্যাড হ্যাজ টু পে 15% of his gross receipts and it's payable monthly. তার মানে প্রত্যেক মাসে রেন্টের মতো করে প্রত্যেক ইনকামের 15% স্ট্রেট স্টার থিয়েটারকে দিয়ে দিতে হবে। এখন বলেন এটা কি জার্নাল হবে? This is a no entry হবে। Yes, absolutely correct. This is no entry because এখানে there is just an contract, nothing else. এখানে কিন্তু কোনো পেমেন্ট হচ্ছে না, কোনো মানিটারি ট্রানজাকশন হচ্ছে না, এখানে শুধু কন্ট্রাক্ট হচ্ছে, verbal contract. So that's why it's not a financial transaction and there will not be any journal entry. Okay, 12th of March, paid advertising expenses 900. Advertising expense debit or cash credit? Cash credit। Very good. 20th of March, received 5,000 cash from customers for admission. Cash debit আর সার্ভিস রেভিনিউ Credit. Very good. Cash debit, service revenue credit. 20th of March এর সেকেন্ডটা, received the Lord of the Rings movies and paid the rental fee of $2,000. Rent expense debit or cash credit? Exactly. Rent expense debit, cash credit. 31st of March, paid salaries of 3,100. This salary Salaries and wages expense হচ্ছে debit or cash credit? No. Salaries, expense debit, cash credit. 31st of March, second one. Received statement from Adam Ladd showing gross receipts from concessions of 6,000 and the balance due to Star Theatre of 900 for March. Ladd paid 1/2 the balance due and will remit the remainder on April 5. কি হবে? এটা কিন্তু 11 তারিখের কন্ট্রাক্টের application, right? So on 11th of March, it was not a financial transaction. But when it's 31st of March, ওই non-financial transactionটাই এখন কি financial হয়ে যাচ্ছে because of the monetary payment, right? এখন বলেন কি হবে? cash debit হবে আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ক্রেডিট আর রেন্ট রেভিনিউস হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে না আর রেন্ট ডেবিট হবে। আচ্ছা আমি বলি, ক্যাশ ডেবিট 450 হবে না, কারণ 900 তো টোটাল আর হাফ বাকি থাকে, তাহলে হবে হচ্ছে ক্যাশ ডেবিট 450। ও ম্যাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। শোনা যাচ্ছে না। আচ্ছা, যার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ, প্লিজ ট্রাই টু কিপ অন মিউট মোড। ওকে, মিউট করে রাখবেন। আদারওয়াইজ যেটা হবে যে ধরেন এখনো যদি শুনতে পান, যখন ওই যে রেকর্ডিংটা আবার শুনবেন দেখবেন আমার কথা শোনা যাচ্ছে না, বিকজ অফ দ্যাট নয়েজ, রাইট? সো ইফ দেয়ার ইজ এনি নয়েজ ইন ইউর ব্যাকগ্রাউন্ড, একটু মিউট রাখবেন সো দ্যাট ইন্টারাপ্টেড না হই আমরা। ওকে, আচ্ছা।
তো এটা হবে হচ্ছে ক্যাশ ডেবিট 450, 900 এর হাফ, accounts receivable debit another 450, and সার্ভিস রেভিনিউ ক্রেডিট হচ্ছে সার্ভিস রেভিনিউ না, এটা আপনি রেন্ট রেভিনিউ লিখতে পারেন বিকজ ইটস ফর রেন্টাল পারপাস। You as you are actually renting out your business for a concession stand business, and that's why it's your rental revenue. So rental revenue credit $900. Clear সবাই? Cash accounts receivable 450, rental revenue 900. Okay, the last one, 31st of March, receive $9,000 cash from customers for admissions. This cash debit and service revenue credit. Exactly, cash debit and service revenue credit. Okay, so these are the journal entries, and based on this you have to prepare ledgers and then trial balance. And I hope যে এখন আপনাদের ম্যাথটা হবে। ম্যাম এখানে যে 31st মার্চের ফার্স্টটা, ম্যাম আমরা এখানে আবার কেন অ্যাকাউন্টস পেয়েবল 450 লিখলাম? আমরা কি এটা করতে পারি না যে ক্যাশ অ্যাকাউন্টস রিসিভেবল 450? হ্যাঁ সরি, হ্যাঁ অ্যাকাউন্ট মানে ম্যাম আমরা কি জাস্ট এটা করতে পারি না, যেহেতু আমরা ও জাস্ট দিল হাফ, রাইট? সো আমরা দিলাম ক্যাশ ডেবিট 450 এন্ড হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল 450, এটুক দিলেই হয়ে যাবে না? আমরা আবার কেন দিচ্ছি যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এন্ড দেন আবার হচ্ছে সার্ভিস রেভিনিউ একবারে 900 ক্রেডিট আলাদা আলাদা করে? বিকজ your revenue amount is 900, ঠিক আছে? আপনার রেভিনিউটা কিন্তু জেনারেটেড হচ্ছে $900 and এটাই আপনার রেভিনিউ, and এটার জন্য আপনি টাকাটা পাওয়ার কথা, বাট আনফরচুনেটলি ও পুরোটা পেমেন্ট করতে পারছে না। দ্যাটস ওয়াই the amount you are getting right now will be considered as cash, right? And the amount you will collect later will be considered as accounts receivable. এই জন্যই আমরা মানে বাকি যেটা থাকবে ওটাকে লিখবো না। Yes. সো 450 লিখলে তো আমার বাকি 450 তো মিসিং হয়ে যাচ্ছে, তাহলে তো মনে হচ্ছে যে আমার রেভিনিউ আসলে 450, which is wrong. আমার রেভিনিউ তো আসলে 900. এখন ক্লিয়ার? Yes. Okay. Okay, so do you have any more questions regarding this? মিস যদি আরেকবার একটু বলতে পারতেন লেজারের মধ্যে কিভাবে ওই যে উপরের কথাগুলো লেখা যাবে, মানে বিডিটা কিভাবে লিখবো? ব্যালেন্স বিডি করে লিখবেন সবগুলো, আমাদের বিগিনিং ব্যালেন্স এগুলো, ঠিক আছে? মার্চের আমি একটু ড্র করে দেখাই দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা দেখালেও হবে, যদি বিডিটা কিভাবে দেখাবো, সবগুলো তো আর আমি করবো না, তাই না? একটাই দেখাবো। আমি একটাই দেখাই দিলে হবে। Okay, so you can see the screen, right? হ্যাঁ ম্যাম। So শুধু আমি ক্যাশটা দেখাচ্ছি, খেয়াল করেন। So if you start preparing ledger for cash, the first thing you have to do is আপনাকে ব্যালেন্স বিডিটা নিয়ে আসতে হবে, যেটা যে শুরুতে দেয়া আছে। So balance BD এখানে লিখতে হবে, then maybe the amount was 3000 if I'm not wrong. So 3000 লেখার পরে then আপনাকে জার্নাল এন্ট্রিতে গিয়ে দেখতে হবে whenever there is any cash balance debit or credit, according to that you have to write. Okay, আগের মতো, শুধু এখানে ডিফারেন্স হচ্ছে আপনাকে ব্যালেন্স বিডি দিয়ে স্টার্ট করতে হচ্ছে। The rest is same, আগে যেভাবে করেছেন, then you will get your balance CD here.
ঠিক আছে, আমি কেন করতে পারছি না, কারণ আমার কাছে অঙ্কটা তো নাই। মিস আমি তো পুরোটা করেছিলাম, আপনাকে লাইন বাই লাইন বলি বলেন। কত নাম্বার আছে। হ্যাঁ বলেন। মিস তাহলে হচ্ছে প্রথমে ডেবিটের দিকে হচ্ছে 4300 4300, দেন 5000 মানে ডেবিটে কিভাবে 500 ডেবিটে কিভাবে 4300 হয়? ইট শুড বি ক্রেডিটেড, রাইট? ক্রেডিটে। ক্রেডিট না, ক্যাশ চলে গেছে না অ্যাকাউন্টস পেবল কে পে করলে? হ্যাঁ ম্যাম। তাহলে ক্যাশ ভুল। তো মিস ডেবিটে না, ক্রেডিট। আপনি ও বলেন না হোয়াট ম্যাম, ওয়াজ দ্য জার্নাল, হোয়াট ওয়াজ দ্য জার্নাল আমাকে বলেন। মিস 9 তারিখে জার্নালটা। হ্যাঁ বলেন, কি হয়েছিল? মিস এখানে ক্যাশ হচ্ছে ডেবিট হয়েছে এত, আর হচ্ছে সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট হয়েছে। Which one you are talking about? 4300 কোনটা এটা? আচ্ছা ম্যাম যাই হোক, সার্ভিস রেভিনিউর কথা বলছি। আর আপনি যেটা বলছেন 1500 টাকা ক্রেডিট হয়েছিল ওই প্রথমে রেন্টাল এক্সপেন্সে। 1500 টাকা না তো, ও যে আমরা না দুইটা অ্যাকাউন্টস পেবল কে পে করলাম, হ্যাঁ ম্যাম, ওটা কত? ও টোটাল ওটা রেন্টাল এক্সপেন্স হচ্ছে ডেবিট হয়েছিল 3500, আর এটা ক্যাশ বলছি, হচ্ছে হ্যাঁ। এটা বলছি না, দ্য লেটার ওয়ান। ওই যে আপনি রেন্টাল এক্সপেন্সের জন্য একটা অ্যাকাউন্টস পেবল কে পে করলেন, দেন মার্চ 1 থেকে অ্যাকাউন্টস পেবল কে পে করলেন, অল মিস টুগেদার এটা ইট ওয়াজ 1400 ওটা হচ্ছে 4100। মিস ক্রেডিট। হ্যাঁ মিস 4100 হচ্ছে মিস ক্রেডিটে গেছে, ওটা না। এটা হচ্ছে আচ্ছা 9 তারিখেরটা, ওটা 10 হ্যাঁ, তারিখেরটা। 4300, তারপর মিস এরপর 5000 5000 কোথায়, ডেবিট না ক্রেডিট? মিস ডেবিট। তারপর এরপর 450, হ্যাঁ, তারপর আর এরপর হচ্ছে 9000। 9000 কোত্থেকে আসলো? মিস 9000 লাস্টের দিনেরটা, ওই যে ক্যাশ পাইছে যে একটা কাস্টমার থেকে। আচ্ছা অ্যাডমিশন, হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর এরপর হচ্ছে ক্রেডিটে যাও, ওটা শেষ, ডেবিট শেষ। হুম 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 এই ক্রেডিট হচ্ছে 1500 হুম 1500, হুম 4100 হুম 900, হুম হচ্ছে 2000 2000, 3100, মানে 3100। ওকে 900 কোনটা? 900 হচ্ছে মিস ক্যাশ, যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস আছে না, ওখানে ক্যাশ ক্রেডিট হয়েছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার আপনারা ব্যালেন্স বের করেন। মিস এরপর হচ্ছে ওই পাশেটা হচ্ছে মিস আমি না ব্যালেন্স বিডি বাদে করছি হিসাবটা, এজন্য ওটা টোটালটা হ্যাঁ তো এখানে জাস্ট ব্যালেন্স বিডিটা অ্যাড হবে, আর তো কিছু না, আর সব তো সেম। এখন আপনারা দুইটার ব্যালেন্স মানে ডেবিট সাইডটাই তো বড় হবে, তো ডেবিট সাইডটার এইটা অ্যামাউন্ট আমাকে বলেন, সামেশনটা। মিস 21750। 21750, ইয়েস ম্যাম। okay, and now হচ্ছে you have to subtract this and then you have to get the balance CD amount. হ্যাঁ ম্যাম, সিডি হচ্ছে 10150, 10,150, 10150। Okay, $10,150, 150। রাইট? সো এই তো আর তো কিছু না, এমনি এভাবে করে আপনাকে বাকিগুলাও করতে হবে যেগুলো হচ্ছে আপনার জন্য রেলেভেন্ট। ওকে ম্যাম। আরেকটা যেটা, সেটা হচ্ছে ওই ফর রিকোয়ারমেন্ট নাম্বার এ, রাইট? প্রথমটা যেটা আপনি বলেছিলেন যে বুঝতে পারছিলেন না ওটা আসলে কি করতে হবে,
ওটা হচ্ছে ইউ জাস্ট হ্যাভ টু ওপেন দ্য লেজার্স, লেজার ওপেন করতে হবে ফর এভরি সিঙ্গেল অ্যাকাউন্ট। তো ওই যে ওখানে হচ্ছে আপনাকে ওই যে প্রথমে যে লেখা না ব্যালেন্স গুলা মার্চ 1st ওগুলা দিয়ে আপনাকে জাস্ট ব্যালেন্স বিডি দিয়ে লেজার গুলা ওপেন করতে হবে। আমাকে একটু বলবেন আপনারা ওগুলা কি কি ছিল? যেমন আই গেস ক্যাশ ছিল, তারপরে আর কি কি ছিল একটু দেখে আমাকে বলেন তো, কোয়েশ্চেনটা দেখে বলেন। কি ব্যাপার, কারো কাছে কোয়েশ্চেন নাই? মিস তান একটু বের করতে। আচ্ছা হ্যাঁ, ম্যাম উপরে ক্যাশ ছিল, ল্যান্ড ছিল, বিলিং ছিল, তারপর বিল্ডিংস ছিল, হ্যাঁ, equipment ছিল, তারপর ইকুইপমেন্ট ছিল, রাইট। অ্যাকাউন্টস পেয়েবল আর ওনার ক্যাপিটাল, ওনার্স ওকে, ক্যাপিটাল। ক্যাশ, ল্যান্ড, বিল্ডিংস, বিল্ডিং, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, আর লাস্টেরটা ওনার্স ক্যাপিটাল। অ্যাকাউন্টস পেয়েবল আর ওনার্স ক্যাপিটাল, রাইট? ওনার্স ক্যাপিটাল। ওকে, সো এখানে যেটা আপনাদেরকে করতে বলেছে সেটা হচ্ছে ইউ জাস্ট হ্যাভ টু ওপেন দ্য লেজার। তো ওপেন দ্য লেজার মানে হচ্ছে ব্যালেন্স বিডিটা লেখা শুধু, কারণ ফর রিকোয়ারমেন্ট নাম্বার 1 আপনি কিন্তু তখনও জার্নাল করেন নাই, সো ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন ইন দ্য কারেন্ট মান্থ। তো এই জন্য শুধু যেহেতু আপনার কাছে বিগিনিং ব্যালেন্সটা আছে, ইউ জাস্ট হ্যাভ টু ওপেন দ্য লেজার। ইন কেস অফ ক্যাশ ব্যালেন্স বিডি কত ছিল? 3000 ছিল। ইয়েস ম্যাম। ওকে, সো 3000। ল্যান্ডে কত ছিল ব্যালেন্স বিডি? ল্যান্ডের অ্যামাউন্টটা বলেন। 24,000। 24,000। ওকে, দেন বিল্ডিং এরটা 10,000। 10,000। দেন ইকুইপমেন্টেরটা 10,000। another 10,000. Yes ma'am. Alright, so for accounts payable balance CD হচ্ছে ক্রেডিটে হবে, balance BD 7,000। 7,000, and for owners capital এটা হচ্ছে ক্রেডিটে 40,000। 40,000. That's it, you are done. So this is actually requirement number 1. আপনাকে জাস্ট ওপেন করতে হলো, ঠিক আছে? তো এটা ওপেন করলে আপনার জন্য ইজি মনে হতে পারে when you are preparing ledger, আপনার তখন আর কি মনে থাকবে যে এই অ্যামাউন্ট গুলা ছিল শুরুতে, রাইট? So then after doing this you have to prepare journals, and then after preparing journals you have to prepare the actual ledger যেটা হচ্ছে করার কথা আপনার, and then you have to do the trial balance part. And এই যে যেগুলা ধরেন আপনি লেজার করবেনও না, মনে করেন অনেকগুলো আছে না যে কোনো ধরনের ট্রানজাকশন কারেন্ট মানতে হয় নাই ওই রিলেটেড, যেমন এখানে ল্যান্ড বিল্ডিং এগুলা কিন্তু ছিল না, ছিল ম্যাথের মধ্যে No ল্যান্ড ma'am. রিলেটেড
কোনো এন্ট্রি ছিল না, তার মানে কি ওরা বাদ পড়ে যাবে ট্রায়াল ব্যালেন্স থেকে? না, কিন্তু ওদেরকে কিন্তু ইনক্লুড করতে হবে ট্রায়াল ব্যালেন্সে। ডু ইউ গেট মাই পয়েন্ট? Yes, ma'am. তো এই জন্য এই জিনিস বা এই পার্টটা করে নিতে পারেন, সো দ্যাট ইউ ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য items that are not actually available in the current month. তো এগুলা সহ আসলে অঙ্কটা করে দেন চেক করতে হবে যে মিলেছে কিনা দুইটা সাইড। তো আপনাদের কিন্তু অনেকগুলা গ্যাপ ছিল, অনেকগুলা মানে বুঝারও ভুল ছিল, অনেকগুলা কিন্তু কনফিউশনও ছিল, বাট ইউ ডোন্ট আস্ক মি। এটা তো সমস্যা, আপনি যদি আমাকে জিজ্ঞেস না করেন আপনি কিভাবে শিখবেন বা আপনি বুঝবেনই কিভাবে যে আপনারটা ভুল হয়েছে না ঠিক হয়েছে, তাই না? এই ভুলটা তো থেকেই যাবে, বিকজ ইউ উইল নট গেট এনি অপরচুনিটি টু কারেক্ট ইট ইফ ইউ ডোন্ট আস্ক মি কোয়েশ্চেন্স। আমার মনে হয়েছে যে এটা আপনার জন্য ডিফিকাল্ট মনে হতে পারে, দ্যাটস ওয়াই আই আস্কড ইউ যে আপনাদের কি কোনো প্রবলেম ছিল এটা নিয়ে। কিন্তু এটা তো আমার সবসময় এরকম নাও হতে পারে, আমার সবসময় এরকম মনে নাও হতে পারে, ঠিক আছে? সো যখনই কোনো কিছু প্রবলেম ফেস করবেন, ট্রাই টু নোট ইট ডাউন অ্যান্ড ক্লাসে ডিসকাস করার চেষ্টা করবেন, সো দ্যাট the confusions, all the confusions get cleared. ঠিক আছে? Yes, ma'am. Okay, and here's the end of chapter 2. Chapter 2 এ আর কিছু নাই। যদি আপনারা সবগুলা ম্যাথ রিলিজিয়াসলি করে থাকেন, then we are done with chapter 2. So today we will start chapter 3. আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব আজকে। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, অ্যাকাউন্ট যে ট্রায়াল ব্যালেন্স তো ম্যাম আমি কোনো ধরবো না, মানে ব্যালেন্স বিডিটা ধরবো না, শুধু সিডি দিয়ে করবো না? সিডিটা করবেন, কিন্তু হোয়াট ইফ দেয়ার ইজ নো ব্যালেন্স সিডি, তখন কি বিডিটা ভ্যানিশ হয়ে যাবে? সিডি না থাকে, যদি সিডি না থাকে তাহলে তো উভয় পাশে মিলে গেছে না টোটাল। না 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 না, এটা কেন হবে? মনে করেন এই যে আপনি ল্যান্ড, বিল্ডিং, তারপর হচ্ছে ইকুইপমেন্ট, এগুলা যে আপনি ওপেন করলেন, এরা কি মিলে গেছে দুই পাশে? না তাহলে ওরা কোথায় যাবে? ওরা কি নাই হয়ে যাবে? না, তুমি সেটাকে ধরতে হবে। হ্যাঁ, ওদেরকে আনতে হবে। মানে জিনিসটা হচ্ছে এরকম কিছু নাই যে ব্যালেন্স সিডি মানেই সব, আর কিছু কোনো ম্যাটার করে না, জিনিসটা কিন্তু এরকম না। আপনি দেখেন, আপনি যেগুলোর জন্য লেজার প্রিপেয়ার করেন না তাদেরও তো ব্যালেন্স সিডি নাই, তাই না? আমি বলতেছিলাম যে লেজারে যেটা মাত্র আপনি ক্যাশটা করে দিলেন না, ওটা তো বিডি আছে সিডি আছে দুটাই, তো ওটার মধ্যে শুধু সিডিটাই এটা ধরতে হবে নাকি ওটা? ওকে ওকে, সো ইন কেস অফ লেজার্স, হ্যাঁ, ইন কেস অফ লেজার্স অলওয়েজ ব্যালেন্স সিডিটা আসবে, কিন্তু মানে যেগুলো লেজার নাই বাট ব্যালেন্স আছে অলরেডি, তাদেরকেও কিন্তু আনতে হবে ট্রায়াল ব্যালেন্সে, ঠিক আছে? Okay, so this is chapter 3. What happened? Okay, so chapter 3 is called adjusting the accounts. এটার নাম হচ্ছে adjusting the accounts. This is also a part of recording process. So as I told you that chapter 1 was all about the first step of accounting, that is identification. Chapter 2 was about recording process, and chapter 3 is also about the second step of accounting, that is recording process. Okay, so there are two topics that we will discuss under this chapter. One is accrual basis versus cash basis accounting, and the other one is types of adjusting entries.
So in this chapter, basically, we will deal with adjusting entries. Now, you can ask me what is actually adjusting entries. Okay, so or adjusting entries are basically one type of adjustment. ঠিক আছে? So after preparing a trial balance, এই অ্যাডজাস্টমেন্ট গুলো আসলে মানে নতুন করে অ্যারাইজ হয়। এটা হচ্ছে কাইন্ড অফ কোনো কিছু ইনকমপ্লিট থেকে গেছে, বা কোনো কিছু কারেক্ট করতে হবে, বা কোনো কিছু আগে পুরা ঠিক মতন হয় নাই, সেটার জন্য অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সো ইটস লাইক দিস। মানে আমরা কিন্তু সবগুলা যে ট্রানজাকশন করি, সবগুলা কিন্তু পারফেক্ট ট্রানজাকশন না, রাইট? দেয়ার আর ট্রানজাকশনস দ্যাট আর নট পারফেক্ট। পারফেক্ট বলতে আমি বুঝাচ্ছি কমপ্লিট না, কিছু না কিছু মিসিং থাকে, মিসিং পার্ট থাকে। যেমন এই যে একটু আগে নাফিসা কোয়েশ্চেন করছিল যে $900 আমাদের রেভিনিউ, অ্যাকাউন্টস রিসিভেবল তো 450, তো আমরা শুধু 450 লিখি, আমরা 900 মানে 450 কে আবার লিখে আবার 900 কেন করছি? সো এই যে ট্রানজাকশনটা, দিস ইজ অ্যান ইনকমপ্লিট ট্রানজাকশন বিকজ আই কুডন্ট কালেক্ট দ্য ফুল অ্যামাউন্ট ইনস্ট্যান্টলি, রাইট? I have to wait for the half of the amount. Maybe I will collect it on the next month. So এই ধরনের যে ট্রানজাকশন গুলো থাকে, for those transactions we have to give adjustments, and that's why actually we are talking about adjusting entries, or we will deal with adjusting entries. ঠিক আছে? Okay, so let's start with the first one, accrual basis versus cash basis accounting. So there are two bases of accounting. One is called accrual and the other one is called cash. So what's wrong with this? Okay. No. Why my pen is not working? I don't know. Okay. Let's try one more time. Okay, it's fine now. Okay, so one is accrual basis and the other one is cash basis. Okay, so cash basis শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যেগুলো হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, রাইট? আর accrual মানে কি বলেছিলাম? ক্যান ইউ রিমেম্বার accrual এর বাংলা? Can you recall? Accrual, accrued, accrual. Bokya, very good. So one is cash and the other one is accrual. Okay, let's start with the accrual basis accounting. So these are the basis actually used for differentiating the treatment for revenue and expenses. তার মানে revenue and expense কে কখন আমরা রেকর্ড করব, এটা দুইটা বেসিস আছে। একটা হচ্ছে অ্যাক্রুয়াল, একটা হচ্ছে ক্যাশ। ঠিক আছে? সো রেকর্ড করব মানে কিন্তু যে ডেবিট বা ক্রেডিট করা। সো when I'm saying you have to record the expense, that means you have to debit the expense. And in the same way, when I'm saying you have to record the revenues, then you have to credit the revenue. Okay. So under accrual basis accounting, they say that revenue is recognized when services are performed. Revenue is recognized when services are performed. That means it doesn't matter if you collect the cash or not. Cash pachi ki pachi na, this is not the main concern here. Here the concern is whether you were performing the services or not. আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? Yes, ma'am. আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি একটা কাজ করি, let me give an example. আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে? সো মনে করেন যে আজকে হচ্ছে 21st of March. So 21st of March
services performed for $10,000, and out of that 7,000 collected in cash and the rest is on account. ওকে, সো এরকম ট্রানজাকশন কিন্তু আমরা অনেকবার দেখেছি, and we already know how to deal with it, right? আচ্ছা, তো এখানে মনে করেন যে আমি রেভিনিউকে রিকগনাইজ করছি, বাট কত টাকা রিকগনাইজ করছি, লাইক মানে রিকগনাইজ, রেকর্ড, ক্রেডিট করা সব কিন্তু সেম কথা। তো আমি যখন রেভিনিউকে ক্রেডিট করব, কত টাকা ক্রেডিট করব? ইজ ইট 7,000 না 10,000? 10,000. 10,000, কিন্তু আপনি তো পুরো টাকা পান নাই, স্টিল ইউ আর ক্রেডিটিং 10,000. ওয়াই? আমি তো সার্ভিসটা দিয়ে দিচ্ছি। Exactly. So now you are more concerned about performing services. That means আপনি কিন্তু already accrual basis follow করেন, ঠিক আছে? So you are already following accrual basis. That's why you are concerned about performing the services. আপনি কিন্তু ক্যাশ কালেকশন নিয়ে মোটেও কিন্তু ওয়ারিড না। দ্যাটস ওয়াই আপনি বলছেন আমার রেভিনিউ 10,000, আমি কিন্তু 10,000 পাই নাই এখনো, বাট আমি 10,000 লিখছি। কারণ কি? কারণ হচ্ছে আমরা অ্যাক্রুয়াল বেসিস ফলো করি। বাট হোয়াট উইল হ্যাপেন ইফ উই ফলো ক্যাশ বেসিস? আমরা আবার মানে আমি সাইড বাই সাইড দুইটা কম্পেয়ার করি। সো ইফ ইট ওয়াজ ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, ক্যাশ বেসিস কি বলেছে দেখেন, রেভিনিউ ইজ রিকগনাইজড when cash is received. তার মানে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ইজ মোর কনসার্নড অ্যাবাউট কালেক্টিং দ্য ক্যাশ। তারা কিন্তু সার্ভিস পারফর্ম নিয়ে কিন্তু ওয়ারিড না, তারা খালি চিন্তা করছে আমি ক্যাশ কতটুকু পাচ্ছি। সো ইফ ইউ ফলো ক্যাশ বেসিস, then what should be the amount of revenue? 7,000. 7,000. That means if you are following accrual basis, the amount of revenue is 10,000. And if you are following cash basis, for the same transaction, the amount should be 7,000. Is it clear or not? Yes. Yes, there are two different bases for accounting. একটা হচ্ছে cash, একটা হচ্ছে accrual, and based on the basis, আপনার কিন্তু ট্রিটমেন্টও আলাদা। তার মানে আমরা যদি এখন একটু জার্নাল দেওয়ার চেষ্টা করি এই ট্রানজাকশনটার জন্য, দেন আমরা কিন্তু আন্ডার অ্যাক্রুয়াল বেসিস, আপনি কিন্তু অ্যাক্রুয়াল বেসিস নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, বিকজ ইউ অলরেডি নো অ্যাক্রুয়াল বেসিস। কারণ আমরা এখন পর্যন্ত যতগুলা ম্যাথ করে আসছি, দোজ ওয়ের আন্ডার অ্যাক্রুয়াল বেসিস। তার মানে আমরা কিন্তু সিম্পলি এই ট্রানজাকশনটার জন্য কি জার্নাল দেই বলেন তো একটু? ক্যাশ ডেবিট 7,000, দেন 3,000 টাকা কি লিখবো? অন অ্যাকাউন্টে। অন অ্যাকাউন্টে তো এটাকে কি হিসেবে আমরা লিখবো? অ্যাকাউন্ট পেবল। এটা অ্যাকাউন্ট পেবল না? অ্যাকাউন্টস পেবল কেন হবে? আমি তো পাবো না। অ্যাকাউন্টস রিসিভেবল হবে কিন্তু, রাইট? এন্ড টোটাল অ্যামাউন্টটাকে কি দিয়ে ক্রেডিট করব? রেভিনিউতে ক্রেডিট। সার্ভিস রেভিনিউ, রাইট? সো সার্ভিস রেভিনিউ হচ্ছে 10,000. সো দিস ইজ দ্য জার্নাল ফর অ্যাক্রুয়াল বেসিস। এন্ড আন্ডার ক্যাশ বেসিস তাহলে আমরা কি লিখবো? জার্নালটা বলেন তো কি হওয়া উচিত? ম্যাম উল্টো হবে, সার্ভিস রেভিনিউ ডেবিট দিব 10,000। কেন উল্টা হওয়ার তো কিছু নাই এখানে, আপনি তো সার্ভিস পারফর্ম করছেন, এন্ড whenever you are performing services your revenue is being generated, and revenue generate হলে এটা ক্রেডিট হবে, এটা তো উল্টাতে পারবে না। এখানে পার্থক্যটা কোথায় হবে বলেন? মিস ক্যাশ তো ডেবিটই হবে, আর যে সার্ভিস রেভিনিউ 700 হবে ক্রেডিট, ক্যাশ ডেবিট 3000 টা ধরা হবে না। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো ক্যাশ ডেবিট হবে 7,000 and service revenue will also be credited for 7,000, and 3,000 আপনার ক্যালকুলেশনে আসবে না।
ঠিক আছে, কারণ ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ডাজন্ট ডিল উইথ অ্যাক্রুয়ালস, মানে বকেয়া নিয়ে সে ডিল করে না, ইট ওনলি ডিলস উইথ ক্যাশ। তার মানে কি, আমার যে 3000 টাকা আছে ওটা আমি যখন পাবো তখন রেকর্ড করব, আনলেস আমি রেকর্ড করব না। ইজ ইট ক্লিয়ার নাও? Yes, ma'am. একটা হচ্ছে আমি আমার পারফরমেন্স, লাইক আমি সার্ভিস কতটুকু পারফর্ম করছি সেটা নিয়ে আমি আসলে বেশি কনসার্নড। আমি চিন্তা করছি না ওয়েদার আই এম কালেক্টিং ক্যাশ অর নট। এটাকে বলা হচ্ছে অ্যাক্রুয়াল। অ্যাক্রুয়ালের আন্ডারে ক্যাশ অ্যাক্রুয়াল দুইটাকেই কনসিডার করা হচ্ছে, ওয়েরঅ্যাজ আন্ডার ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং আমরা শুধু ক্যাশকে কনসিডার করছি। দেয়ার ইজ নো রুম ফর অ্যাক্রুয়ালস হিয়ার। এখানে অ্যাক্রুয়ালস এর কোনো জায়গা নেই। ঠিক আছে, ওকে, এটা সবাই বুঝতে পেরেছি কিনা মেক শিওর, এন্ড যদি না বুঝতে পারি টেল মি। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? ম্যাম আরেকবার একটু সংক্ষেপে সামারি করলে ভালো হতো ম্যাম, সামারি একটু করলে ভালো হতো। আচ্ছা, তো ক্যাশ বেসিস, অ্যাক্রুয়াল বেসিস। অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে আপনি তখনই রেভিনিউকে ক্রেডিট করবেন যখন রেভিনিউটা পারফর্ম করা, মানে সার্ভিসটা যখন পারফর্ম করা হবে, তার মানে আপনার রেভিনিউটা আর্ন করা হয়েছে। আর অন দ্য আদার হ্যান্ড ক্যাশ বেসিস মানে হচ্ছে আপনি তখনই লিখবেন আমি রেভিনিউ পেয়েছি যখন আপনার হাতে ক্যাশ আসবে। সার্ভিস পারফর্ম করছেন কি করছেন না ডাজন্ট ম্যাটার, টাকা না পাওয়া পর্যন্ত আপনি এটাকে রেভিনিউ বলবেন না। দিস ইজ দ্য ডিফারেন্স। দ্যাটস ওয়াই এই যে আমরা ট্রানজাকশনটা দেখতে পাচ্ছি, সার্ভিসেস পারফর্ম ফর 10,000, 7,000 কালেক্টেড ইন ক্যাশ অ্যান্ড দ্য রেস্ট ইজ অন অ্যাকাউন্ট। এখানে যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে যে আমি যদি অ্যাক্রুয়াল বেসিস ফলো করি, আমি তো পারফরমেন্স বা আমি আমার সার্ভিস পারফরমেন্স কতটুকু হয়েছে সেটা নিয়ে আমি আসলে বেশি কনসার্ন। দ্যাটস ওয়াই আমি কিন্তু টোটাল রেভিনিউটাকেই রেকর্ড করছি, যেখানে আমি দেখাচ্ছি যে আমার ক্যাশ কালেকশন হয়েছে 7,000, বাকি 3,000 আমি পরে পাবো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, বাট যখন আমি ক্যাশ বেসিস ফলো করছি, আমি কিন্তু এখানে যতক্ষণ না ক্যাশ পাচ্ছি আমি রেভিনিউ লিখবো না। তো আমি কতটুকু ক্যাশ পাচ্ছি? 7,000, তো ততটুকুই আমার জন্য রেভিনিউ, বাকি 3,000 আমার রেকর্ডিং এ আসবে না। এই জন্য ক্যাশ ডেবিট 7,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,000, দ্যাটস ইট। এবার বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, এখন আমরা এক্সপেন্সটা একটু দেখি। এক্সপেন্সটাও সেম। এক্সপেন্সকে কখন আমরা ডেবিট করব সেটারও দুইটা বেসিস আছে, একটা অ্যাক্রুয়াল একটা ক্যাশ। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। মনে করেন অ্যাডভার্টাইজমেন্ট incurred for 1,000, 4,000, sorry 400 হবে। Okay, so 400 paid in cash and the balance is on account. Okay, so this is the transaction. এখন আমাকে বলেছে যে expense is recognized when expenses are incurred, মানে আপনি যখন এক্সপেন্সটা ইনকার করে ফেলবেন তখনই ডেবিট করবেন। ক্যাশ যদি পরেও দেন তারপরে সমস্যা নাই, ওটাকে পেয়েবল হিসেবে লিখে দিবেন, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আমার এক্সপেন্স হয়েছে। এটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, এন্ড দ্যাটস হোয়াট উই ডু ইউজুয়ালি। আমরা এখন পর্যন্ত এটাই করে আসছি, তাই না? এটার জন্য আমরা কি জার্নাল দিতাম রেগুলার বেসিসে বলেন তো? মানে আপনি যা শিখে আসছেন এতদিন, বেসড অন দ্যাট হোয়াট শুড বি দ্য জার্নাল এন্ট্রি? এই ট্রানজাকশনটার জন্য জার্নাল কি হবে?
মিস ক্যাশ এক্সপেন্স ডেবিট দিতাম আর ক্যাশ ক্রেডিট দিতাম। আর বাকি মিস এখানে তো হচ্ছে ক্যাশ ডেবিট হবে না, আর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস হচ্ছে ইয়া হবে ক্রেডিট, আর হচ্ছে মিস যে অ্যাকাউন্ট রিসিভেবল পে 4000 পেড করছে, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভ পেয়েবল হচ্ছে মিস আর 6000 হবে, 600 হবে। তো আমি তো ক্যাশ পে করছি, ক্যাশ পে করলে ক্যাশ কি ডেবিট হয়? ও সরি ম্যাম, ওটা আমি ক্রেডিট হবে। ম্যাম অ্যাডভার্টাইজিং ক্রেডিট হবে এবং এক্সপেন্স হবে expense ডেবিট, debit, cash অ্যাকাউন্ট credit, পেয়েবল ক্রেডিট। ক্যাশ আর account ক্রেডিট আর payable, অ্যাকাউন্ট পেয়েবল 600 ক্রেডিট। Advertising expense debit 1000, cash credit 400, accounts payable Payable. credit 600. So this is the journal, right? And this is accrual basis, কারণ আমরা accrual basis এ cash accrual দুইটাকেই consider করছি। But if we follow cash basis, then what should be the journal? Cash basis এ দেখেন কি বলেছে, expense is recognized when cash is paid, তার মানে ক্যাশ না পেলে, সরি ক্যাশ না দিলে আমি ওটাকে এক্সপেন্স হিসেবে রেকর্ড করব না। যতক্ষণ না ক্যাশ দিচ্ছি ততক্ষণ এটাকে আমি এক্সপেন্স হিসেবে কনসিডার করব না। তাহলে এটা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট হচ্ছে 400 আর হচ্ছে ক্যাশ হচ্ছে ক্রেডিট 400। right, very good. So here the journal should be advertising expense debit and cash credit, and it's 400. বাকি 600 কিন্তু ক্যালকুলেশনে আসলো না, তাই না? কারণ কি? কারণ হচ্ছে we are following cash basis. এখন কি আমরা বুঝতে পারছি সাইড বাই সাইড what's the difference? ডিফারেন্সটা কি ক্লিয়ার আপনাদের কাছে? ম্যাম ক্লিয়ার আছে মোটামুটি ম্যাম, ম্যাথ আর করলে ম্যাম ক্লিয়ার হবে ম্যাম, আরো ভালো হবে। এটা তো ম্যাথ, এটা অ্যাকচুয়ালি ম্যাথ না, এটা কনসেপ্ট, ঠিক আছে? কারণ এটার রিলেটেড ম্যাথ খুব বেশি নাই, এটা হচ্ছে আপনার একটা কনসেপ্ট যেটা হচ্ছে আপনাকে আর কি বুঝতে হবে। এইটাই হচ্ছে ধরেন ম্যাথ, মনে করেন আপনাকে হয়তো থিওরিটিক্যাল কোয়েশ্চেন করা হলো এক্সামে যে explain the difference between accrual basis and cash basis, অথবা একটা জার্নাল এন্ট্রি দিয়ে বলা হলো যে if you follow both accrual and cash basis accounting, then what should be the journal entries? আপনাকে তখন জার্নাল করে দেখাতে হবে যে যদি আমি accrual basis ফলো করি তাহলে এরকম জার্নাল, আর যদি ক্যাশ বেসিস ফলো করি তাহলে it should be like this. তো জিনিসটা হচ্ছে এটাই কিন্তু ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন অলরেডি। সো এটা রিলেটেড আরো অনেক ম্যাথ কিন্তু নাই, তো আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে। জি ম্যাম, তেমন থিওরি, এখান থেকে থিওরিগুলো কি বুঝতে হবে? হ্যাঁ, কারণ এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, বিকজ অ্যাকাউন্টিং কিন্তু কমপ্লিটলি ম্যাথমেটিক্যাল কোর্স না, এখানে থিওরিটিক্যাল পোর্শনও আছে, আপনাকে থিওরিটিক্যাল কোয়েশ্চেনও অ্যান্সার করতে হবে। অলরাইট, প্রবলেমটা কি হচ্ছে সেটা আমাকে একটু বলবেন? জেনারেল জার্নাল কি আপনাদের কাছে কমপ্লিটলি ক্লিয়ার? আমি তো দেখতে পাচ্ছি আপনারা এখনো অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল নিয়ে মোটামুটি হিমশিম খাচ্ছেন। এটা কিন্তু একদম ক্লিয়ার হওয়া লাগবে জেনারেল জার্নাল, যে কখন ডেবিট হচ্ছে, কখন ক্রেডিট হচ্ছে, অ্যাক্রুয়াল হলে কি হচ্ছে, ক্যাশ হলে কি হচ্ছে, ঠিক আছে? আদারওয়াইজ যে আমি বলেছি যে আপনার যদি চ্যাপ্টার 2 ক্লিয়ার না হয় ফর সাম রিজন, আপনার কাছে
পরের চ্যাপ্টার গুলা অনেক কঠিন মনে হবে, বিকজ চ্যাপ্টার 3 ইজ টোটালি রিলেটেড টু চ্যাপ্টার 2। আপনি যদি চ্যাপ্টার 2 না বুঝেন, খুব স্বাভাবিক আপনার চ্যাপ্টার 3 বুঝতে কষ্ট হবে। তো এখানে মানে ডিফিকাল্টিটা কি ফেস করছেন আপনারা, সেটা আমাকে বললে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার কিভাবে আপনাকে এক্সপ্লেন করা উচিত। ম্যাম, আমার প্রবলেম যেটা মানে আমি ক্লাসে তো বুঝতেছি, কিন্তু যখন করতে যাচ্ছি কোথাও না কোথাও আটকে যাচ্ছি। বাট মানে আপনি যখন বুঝালেন, যেমন 5টা বুঝালেন বা বাকিগুলো যখন মানে when I email you, তখন কিন্তু ঠিকই বুঝতেছি। বাট একা করতে গেলে কোথাও না কোথাও আটকে যায়, বাট আই ডোন্ট নো ওয়্যার। তো এটাই হচ্ছে প্রবলেমটা। এন্ড এন্ড আই ডোন্ট ইভেন নো আপনাকে কতবার ইমেল করব এটার জন্য। না মানে না, এটা প্রত্যেকটার নিয়ে মধ্যে you don't have to worry at all. You can email me as many times as possible. আপনার যখন লাগবে আপনি আমাকে ইমেল করতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই যে আমি কতবার মিসকে জিজ্ঞেস করব। জিনিসটা হচ্ছে the main point is whether you are learning or not. This should be the main concern. Okay, তো এখন আমি বললে বুঝলে, and যখন আমাকে ছাড়া যখন আপনারা অঙ্কগুলা করেন তখন ইউ ফেস ট্রাবল, এটা তো প্রবলেম। কারণ ইউ হ্যাভ টু বি সেলফ সাফিসিয়েন্ট, রাইট? কারণ আমি তো আপনাকে জাস্ট গাইড করছি, আমি আপনাকে শিখাচ্ছি, and you have to learn it and then you have to be able to do it yourself, right? Otherwise তো এক্সামে আপনি মানে পার্টিসিপেট করতে পারবেন না, কারণ এক্সামে তো ইউ আর অল বাই ইয়োরসেলফ, there will be no one to help you. তো এটা থেকে তো বেরিয়ে আসতে হবে যে শুধু মিস বললে আমি বুঝি, বাকি টাইম আমি নিজে দেখলে আর বুঝি না, এটা তো অনেক প্রবলেম। ম্যাম, কোনোভাবে যদি জাস্ট অ্যান্সার্স গুলো দেওয়া যেত, মানে জাস্ট লাস্টে টোটাল করলে কত আসে, তাহলেও মানে একটা কনফিডেন্স আসতো যে এটা মিলছে আচ্ছা, বা আমি আপনাকে অ্যান্সার গুলো বলে দিব, কোনো সমস্যা নেই, ঠিক ওকে আছে? ম্যাম। অ্যান্সার বলে দিব, এটা কোনো সমস্যা নেই, কিন্তু জিনিসটা হচ্ছে যে ট্রাই টু লার্ন ইট কনসেপচুয়ালি। কারণ আপনি যদি যে ম্যাথ বাই ম্যাথ যদি মনে রাখতে চান যে ও এটা তো হ্যাঁ, এটা তো ডেবিট, এটা ক্রেডিট, ও এটা মনে হয় যোগ করতে হয়, এটা বিয়োগ করতে হয়, ইফ ইউ লার্ন দিস ওয়ে, আপনি কখনোই শিখবেনও না, আপনার মনেও থাকবে না, এন্ড আপনার যে এই জিনিসটা হবে যে হারিয়ে যাচ্ছেন, হঠাৎ হারিয়ে যাচ্ছেন। বাট আপনি যদি কনসেপচুয়ালি জিনিসটা শিখতে পারেন যেভাবে আমি কনসেপ্টটা বলছি, এন্ড ইফ ইউ লার্ন ইট দিস ওয়ে, দেন আপনি যে কোনো প্রবলেম আমি আপনাকে দিব, ইউ ক্যান সলভ ইট। তো আমাদের কি এভাবে শেখা উচিত যে আমি শুধু P2 5 এ পারি, আমি P2 6 এ দিলে আর পারবো না, নাকি আমার এটা শেখা উচিত যে আমি কনসেপ্টটা শিখবো এন্ড দেন আই ক্যান সলভ P2 5 এ 6 এ এন্ড সো অন? কোনটা হওয়া উচিত? ওই কনসেপ্টটাই শেখা উচিত ভালো হবে। ম্যাথ বাই ম্যাথ তো Right. আপনার একটু চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, আমি তো চেঞ্জ করে দিব, এন্ড প্রবলেম জি ম্যাম, এক্স্যাক্টলি, এন্ড আমি চেঞ্জ মানে করে দিব আপনাকে ঘোরা কি ফিরা দিলে হয়ে যাবে। হ্যাঁ, তো ঘুরিয়ে ফিরিয়ে তো আমি দিবই, আদারওয়াইজ হাউ উইল আই টেস্ট ইউ? জি ম্যাম, তো আপনাকে তো তাহলে সমস্যা না। হ্যাঁ, তো এই জন্য ইউ হ্যাভ টু বি you have to give more focus on concepts rather than mathematical exercises. আপনি যদি কনসেপ্টটা ভালোভাবে শিখতে পারেন, ম্যাথমেটিক্যাল এক্সারসাইজ আমার জন্য কোনো ব্যাপারই না। এই জন্য যখন আমি যে থিওরিটিক্যাল পোর্শনটা পড়াই, আপনি একটু অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনি মনে করেন কোনো কারণে আমি যখন পড়াচ্ছিলাম আপনি হয়তো ঠিকমতো শুনেন নাই, বা ইউ কুডন্ট ক্যাচ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, আপনি পরে রেকর্ডিংটা দেখে তারপর শেখার চেষ্টা করেন, বাট একটু কষ্ট করেন, কারণ ফাউন্ডেশনটা তৈরি করা খুব জরুরি। আপনি কোনো কিছু করার জন্য, কোনো একটা কিছু সলভ করার জন্য, কোনো একটা কিছু ক্রিয়েট করার জন্য আপনার ফাউন্ডেশনটা স্ট্রং হওয়া লাগে। এটা যে কোনো ডিসিপ্লিনের জন্য সত্য। তো আমার যদি বেইজই দুর্বল হয়, আমি তো বেশি দূর এমনিতেও যেতে পারবো না। তো চ্যাপ্টার 1 ওয়াজ ভেরি ইজি, আমি আপনাকে বলেছিলাম যে চ্যাপ্টার 1 উইল বি দ্য ইজিয়েস্ট ওয়ান ইন ইয়োর সিলেবাস, অ্যান্ড ইট ওয়াজ,
কিন্তু আপনার কি মনে হয় সবগুলা ডিফিকাল্টি লেভেল চ্যাপ্টার 1 এর মতো হবে? কোনো কোর্স কি এরকম হয়? আস্তে আস্তে আপনার প্রত্যেকটা যখন আপনি অ্যাডভান্স করছেন এক একটা চ্যাপ্টারে, ন্যাচারালি ইট গেটস ডিফিকাল্ট, অ্যান্ড ইটস ট্রু ফর অ্যাকাউন্টিং টু। তো আপনি যদি চ্যাপ্টার 1টা ঠিক মতো বুঝছেন, চ্যাপ্টার 2তে আপনি একটু প্রবলেম ফেস করছেন, অ্যান্ড আপনি মনে করেন 80% বুঝেছেন, বাকি 20% আপনার প্রবলেম আছে, অ্যান্ড ইউ ডিডন্ট কেয়ার যে ও 80% বুঝেছি, আচ্ছা 20% আচ্ছা এটা ম্যানেজ করে নিব। But a 20% will cause you trouble when you will move on to your next chapter. So don't do this. আপনার যদি চ্যাপ্টার 2তে কোনো গ্যাপ থেকে যায়, try to fix this first and then move on to your next chapter. আপনার যদি হেল্প লাগে আমাকে বলেন, আমি আপনাকে হেল্প করব, কিন্তু ওই কাজটা করা যাবে না, নিজের সাথে কোনো রকম ফাঁকিবাজি করা যাবে না। মেইন কথা, নিজেকে ডিসিভ করা যাবে না, ঠিক আছে? কারণ অন্য বাকি যাকে আপনি যাই বলেন, নিজের সাথে কোনো ধরনের কি নিজেকে কোনোভাবে মিথ্যা বোঝানো যাবে না, ও ঠিক আছে মনে হয় বুঝেছি আমি, এটা করা যাবে না। একটু একটু বুঝেছি বলে কিছু নাই, আপনি পুরাটা বুঝেছেন আর আপনি কিছু বুঝেন নাই, দেয়ার ইজ নো ইন বিটুইন। আপনি পুরা বুঝতে পারলে অঙ্ক করতে পারবেন, আর আপনি কিচ্ছু বুঝতে না পারলে অঙ্ক করতে পারবেন না। সিম্পল, এরকম মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? তো এখন জিনিসটা আমি জানি না হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং থ্রু, আমার তো ভিজিবিলিটি নাই। আমি আপনাকে হয়তো টাস্ক দিয়ে টেস্ট করতে পারবো, বাট টাস্কটা আপনি কি সিনসিয়ারলি করছেন কিনা, নিজে করছেন কিনা, আই হ্যাভ নো ভিজিবিলিটি। সো এটা আপনার নিজের সাথে নিজের অনেস্ট থাকতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি নো ইমপ্রুভমেন্ট। বুঝাতে পারছি আমি কথাটা? কনসেপ্ট খুব জরুরি, কনসেপচুয়ালি সাউন্ড হওয়া খুব দরকার বিফোর গোয়িং ফর দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে পরে যাব, কনসেপচুয়ালি আগে আমি স্ট্রং হব। দিস শুড বি দ্য ওয়ে। আর আমি যে আপনাকে বলবো যে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, প্র্যাকটিস করলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিক আছে? প্র্যাকটিস করলে মুখস্থ হবে অঙ্কটা। তো এই জন্য আমি বলবো যে আপনি যদি কনসেপচুয়ালি ক্লিয়ার হওয়ার পরেও যদি ইউ ফেস ট্রাবল সলভিং দ্য প্রবলেমস, ইন দিস কেস ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। কিন্তু আমি কনসেপ্ট পারি না, আমি জানি না ডেবিট ক্রেডিট কি, আমি জানি না কখন রেভিনিউ রিকগনাইজ করতে হয়, কিন্তু আমি জানি অঙ্ক কিভাবে করে, তো আমি অঙ্ক করেই গেলাম। আপনি কিন্তু শুধু ওই অঙ্কটা পার্টিকুলারলি আপনার মাথায় মেমোরি ক্রিয়েট হবে শুধু ওই পার্টিকুলার ম্যাথটার জন্য। আমি যদি এখন আপনাকে ডিফারেন্ট কোনো একটা ম্যাথ করতে দিই, ইউ উইল বি লস্ট, and there's no point of learning if this is the case, right? যদি এরকম হয় যে আমি একটা নতুন অঙ্ক দিলে আপনি আর পারছেন না, তাহলে তো আমি আপনাকে কিছুই শেখাতে পারিনি। তো এখন আমি জানি না আপনাকে, আমার মনে হয় যে ইউ শুড ইনভেস্ট মোর টাইম অন কনসেপ্টস রাদার দ্যান ম্যাথমেটিক্যাল প্রবলেমস। আপনারা কনসেপ্টটা আমার মনে হয় একটু উইক, কারণ স্টিল ইউ আর actually pretty much confused about debits and credits, and you are also confused about accounts payable and receivable. কথা শুনলে একটু একটু বুঝতে পারছি। তো you have to fix this as soon as possible, কারণ চ্যাপ্টার 3 যেটা, চ্যাপ্টার 3 হচ্ছে আপনার আরেকটু ডিফিকাল্ট দেন চ্যাপ্টার 2। সো চ্যাপ্টার 2 যদি আমি না বুঝি, চ্যাপ্টার 3 আমি বুঝবো না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এখন তো দুইটা বেসিস আমি আপনাকে বললাম, এন্ড দুইটা বেসিস কিন্তু প্রিটি ক্লিয়ার, এন্ড ডিফারেন্সেস আর অলসো ক্লিয়ার। দুইটা বেসিস দুই রকম ট্রিটমেন্ট করে, কোন কোন ক্ষেত্রে? রেভিনিউ আর এক্সপেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আমার কথাগুলো একটু শুনেন এখন। আমি ওয়ান লাস্ট টাইম একটা সামারি দিচ্ছি, এন্ড তারপর আমি নেক্সট টপিকে চলে যাব। সো দেয়ার আর টু বেসিস এন্ড দে ট্রিট থিংস ডিফারেন্টলি। And কোন দুইটা জিনিস নিয়ে আমরা আসলে এখানে কথা বলছি? One is revenue and the other one is expense. তো কি নিয়ে কথা বলছি? When to recognize revenue and when to recognize expense. আপনি কখন রেভিনিউকে ডেবিট করবেন, কত টাকা দিয়ে ডেবিট করবেন, and কখন এক্সপেন্সকে ডেবিট করবেন, কত টাকা দিয়ে ডেবিট করবেন। This is the problem statement. আচ্ছা, সো যখন আমরা অ্যাক্রুয়াল বেসিস করছি, আমি অলরেডি অ্যাক্রুয়াল বেসিস জানি, কারণ আমরা এখন পর্যন্ত যে ম্যাথগুলো করে আসছি
সবগুলো অ্যাক্রুয়াল বেসিস ফলো করা। কারণ কি? কারণ হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাক্রুয়াল বেসিসকে বেশি রিকমেন্ড করে। accrual basis is recommended under accounting standard. Accounting standard cash basis কে recommend করে না। এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে তাহলে ক্যাশ বেসিস কেন? ক্যাশ বেসিস ছিল accrual basis এর আগে। দেন দিন দিন যেমন সবকিছু ইম্প্রোভাইজ হয়, ঠিক একইভাবে অ্যাকাউন্টিংও ইম্প্রোভাইজ হয়ে accrual basis হয়েছে। ঠিক আছে? সো আপনারাই দেখতে পাচ্ছেন যে ক্যাশ বেসিস কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল না। আপনারা কি এটা ফিল করছেন যে আমি পারফর্ম করছি কিন্তু আমি টাকা না পেলে এটাকে রেকর্ড করছি না, তাহলে বাকিটা তো হিসাব থাকছে না? এটা কেমন আনরিয়েলিস্টিক না? Yes, ma'am. এন্ড হোয়াট ইফ যে আমি বাকি টাকাটা আর কখনোই পেলাম না, ওটা তো আমি ট্র্যাকই করতে পারবো না, ওটা হারিয়ে যাবে। মনে করেন এই যে 7,000 পেলাম, বাকি 3,000 পরে পাবো। হোয়াট ইফ এই 3,000 আমি কোনোদিনই পেলাম না? এরকম হতে পারে না যে ব্যক্তিটা আমাকে টাকা দেওয়ার কথা সে কোনোদিনই দিল না? ইট ক্যান হ্যাপেন টু। তো তখন কিন্তু ক্যাশ বেসিসে আমি কিন্তু ট্র্যাক করতে পারবো না। আরে 3,000 টাকা না পাওয়ার কথা ছিল, ওটা তো আমার হিসাবেই নাই। আমার কি এটা আফটার 5 ইয়ার্স মনে থাকবে যে 3,000 টাকা পাওয়ার কথা ছিল আমার? আমি কিন্তু ভুলে যাব। কারণ আপনি এখন যদি মনে করেন যে আমার তো মনে থাকবে আমি যদি 300 টাকা কারো কাছে পাই, কারণ আমার যে অ্যাক্টিভিটি বা স্কোপ অফ অ্যাক্টিভিটি এটা কিন্তু খুব ছোট। আমরা কিন্তু খুব সহজেই পার্সোনাল ফাইন্যান্স করতে পারি। যেমন আমার কত টাকা ইনকাম, আমার কত টাকা খরচ, আমি কার কার কাছ থেকে লোন নিয়েছি, আর কে কে আমার কাছ থেকে লোন নিয়েছে। ইটস ভেরি সিম্পল টু memorize, or it's pretty simple to remember these things, right? But when it's about business, it's huge. আপনার বিজনেসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়, and out of this 3,000 টাকা যদি কেউ না দেয় and এটা যদি কোনো রেকর্ড না থাকে, can you remember after 5 years যে 3,000 টাকা আপনার পাওয়ার কথা ছিল? এটা কিন্তু কোনোভাবেই এটা পসিবল না, এটা কোনোভাবেই রিয়েলিস্টিক না। দ্যাটস ওয়াই ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিকমেন্ড করে না। বাট অ্যাজ দেয়ার ওয়াজ আ বেসিস লাইক দিস, ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি নো যে এরকম একটা বেসিস ছিল, and under that basis revenue and expenses were treated like this. That's it. কিন্তু আমরা যখন অঙ্ক করব, I will not follow this. এটা শুধু আমাদের কনসেপ্টের খাতিরে জানতে হবে, and also to spot the difference, এটার জন্য জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দুইটা বেসিস অ্যাক্রুয়াল ক্যাশ। আচ্ছা, এখন দুইটা বেসিসেই আপনার রেভিনিউ এন্ড এক্সপেন্সকে ট্রিট করা হচ্ছে। তো অ্যাক্রুয়াল বেসিস রেভিনিউকে রেভিনিউ হিসেবে ট্রিট করছে তখনই যখন আমি সার্ভিসটা দিচ্ছি। যত টাকার সার্ভিস আমি দিয়ে ফেললাম ওটাই আমার রেভিনিউ। আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ক্যাশ। এমনও তো হতে পারে যে আমি সার্ভিস পারফর্ম করেছি 10,000, পুরাটাই বাকিতে। এটা হতে পারে না? পুরাটাই তো সেই ক্ষেত্রে কি আমি রেভিনিউকে রিকগনাইজ করব না আন্ডার অ্যাক্রুয়াল বেসিস? রেভিনিউকে কি লিখবো, কোনো জার্নাল এন্ট্রি কি দিব আমি আন্ডার অ্যাক্রুয়াল বেসিস? কি লিখবো? তখন হবে পুরাটাই হবে অ্যাকাউন্টস রিসিভেবল 10,000 আর সার্ভিস রেভিনিউ 10,000, দ্যাটস ইট, দেয়ার ইজ নো ক্যাশ। কিন্তু আমি যদি এই জিনিসটাকে আপনাকে যদি বলি ক্যাশ বেসিসে দেখাতে, আপনি জার্নাল এন্ট্রি দিবেন? নো ম্যাম। উইল দেয়ার জার্নাল এন্ট্রি অর নট? নো এন্ট্রি হবে। নো এন্ট্রি হবে। এটা নো এন্ট্রি। এক্স্যাক্টলি, কারণ আমি ক্যাশ বেসিসে দেখেছি যে যতক্ষণ না ক্যাশ পাবো ওটা আমার রেভিনিউ না। তো দুইটার কিন্তু ফিলোসফিতেই ডিফারেন্স। একটা চিন্তা করছে আমি সার্ভিস দিলেই ওটা আমার রেভিনিউ, আরেকজন চিন্তা করছে আমি টাকা পেলে ওটার আমার রেভিনিউ। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? ওকে, এটা গেল রেভিনিউ। এখন আসি এক্সপেন্সে। এক্সপেন্সের ক্ষেত্রেও সেম। একজন এভাবে ট্রিট করছে যে এক্সপেন্স ইনকার হয়েছে, এই কথাটা লেখা থাকা মানেই হচ্ছে এক্সপেন্স হয়ে গেছে, তার মানে আমার এক্সপেন্সকে ডেবিট করতে হবে। আরেকজন ভাবছে এইভাবে যে যতক্ষণ না আমি ক্যাশ পে করছি ফর দ্যাট এক্সপেন্স, ততক্ষণ আমি এটাকে এক্সপেন্স হিসেবে শো করব না।
তো এখানে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইনকার হয়েছে 1000, এটা যদি পুরোটাই অন অ্যাকাউন্ট হতো তাহলে কি হতো? পুরোটাই যদি অন অ্যাকাউন্ট হতো, advertisement incurred for 1000 on account, এটা যদি হতো তাহলে আমরা কি জার্নাল দিতাম? তাহলে ম্যাম Under অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট হতো 1000 আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হতো 1000। এক্স্যাক্টলি। সো এখানে যেটা হতো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 1000, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1000। এন্ড যদি আমি ক্যাশ বেসিস ফলো করি, উইল দেয়ার বি এনি জার্নাল এন্ট্রি? No entry. নো এন্ট্রি হবে। ইয়েস, নো এন্ট্রি হবে, কারণ আমি যেহেতু টাকাটা এখনো পে করছি না, তার মানে আমার খরচ হয়নি। তো এই হচ্ছে পার্থক্য। এখন কি একটু ক্লিয়ার হয়েছে আগের চেয়ে? আচ্ছা, তো এটা গেল। এখন এটা রিলেটেড কি কি কোয়েশ্চেন আসতে পারে, কি কি এক্সারসাইজ আসতে পারে, সেটার একটু আমি আপনাদেরকে আইডিয়া দিই। এটা রিলেটেড থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে, আপনাকে আমি বিভিন্নভাবে ডিফারেন্স গুলা বলতে পারি, আমি আপনাকে জার্নাল ট্রিটমেন্ট দেখাতে বলতে পারি, প্লাস এরকম হতে পারে যে আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ দেখাই। ওকে, দিস ওয়ান। ওকে, E33 দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ারলি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। So this is Yes, ma'am. this is a problem regarding cash basis and actual basis. So এখানে একটা সিনারিও দিয়েছে, and আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে you have to compute cash basis net income and you have to compute accrual basis net income. This is the requirements. তো আপনাকে ওই পুরোটা পড়তে হবে লাইন বাই লাইন, দেন আপনাকে বুঝতে হবে কোনটা ক্যাশ বেসিস কোনটা অ্যাক্রুয়াল বেসিস। ওকে, আচ্ছা। সো এখানে কি বলেছে দেখেন, ক্যারিলো ইন্ডাস্ট্রিজ কালেক্টেড 1800 from customers in 2020. Of the amount collected, 25,000 was for services performed in 2019. In addition, Carillo performed services worth 36,000 in 2020, which will not be collected until 2021. এটা হচ্ছে রেভিনিউটা শুধু, ঠিক আছে? তো এখান থেকে এই জিনিসগুলা পড়ে আপনাকে বের করতে হবে আমার অ্যাক্রুয়াল বেসিস রেভিনিউ কত হবে এন্ড আমার ক্যাশ বেসিস রেভিনিউ কত হবে। ক্যান ইউ ফাইন্ড ইট আউট? আবার পড়ে, বারবার পড়ে, গিভ ইট এ ট্রাই, Yes, ma'am. ঠিক আছে? হ্যাঁ, একটু ট্রাই করেন, যা আমরা পড়লাম কনসেপ্ট, ওটাকে আমরা একটু চেষ্টা করি এখানে অ্যাপ্লাই করার। Just revenue বের করবো, right? হ্যাঁ, রেভিনিউ বের করবেন ফর বোথ অফ দ্য বেসিস।
ম্যাম অ্যাকুরেলে যেসব বকেয়া হবে এবং ক্যাশ হাতে আসবে দুটেই রেকগনাইজ করা হবে, রাইট? বুঝি নাই কথাটা, আবার বলবেন? মানে অ্যাকুরেল বেসিসে যখন মানে ক্যাশ হাতে আসবে এবং বকেয়া হবে দুইটাই কনসিডার করা হবে। হ্যাঁ, দুইটাই কনসিডার করা হবে, বাট মেক শিওর ইউ আর অ্যাকচুয়ালি টেকিং কেয়ার অফ দ্য টাইমলাইন। টাইমলাইনটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু 2020 রেভিনিউ বের করছি, ঠিক আছে, 2020 সালে। সো সব কিন্তু একবারে যোগ করে দিলে হবে না কিন্তু। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য টাইমলাইন। কি অবস্থা, পাচ্ছেন নাকি? ম্যাম, বলেন। I guess I'm done. ইউ আর ডান? ওকে, বলেন তো অ্যাক্রুয়াল বেসিসে আপনার রেভিনিউ কত? ম্যাম হচ্ছে হলো গিয়া 1,08,000 থেকে হচ্ছে আমি 25,000 আগে মাইনাস করছি। মাইনাস করার পরে ওই ভ্যালুটা হচ্ছে 36,000 এর সাথে হলো গিয়া প্লাস করছি, তাহলে আমার অ্যামাউন্ট আসে হলো গিয়া 1,19,000। ওকে, আচ্ছা। ওকে, এন্ড এরপরে হলো ফর ক্যাশ বেসিস? ও আর হ্যাঁ, ক্যাশ বেসিসের সময় হলো গিয়া 1,08,000 থেকে হলো গিয়া ক্যাশ পেড এক্সপেন্স আছে যে 72,000, ওইটাকে মাইনাস করার পরে তাহলে আমার আসে হলো গিয়া 36,000। আচ্ছা, ওকে। আর বাকিদের কি অবস্থা? পারছি নাকি পারছি না, এটা আমাকে একটু বলেন। এটা যদি পারেন তাহলে বুঝবেন যে আমি আপনাকে যে কনসেপ্টটা একটু আগে শিখালাম, ইউ গট ইট কারেক্টলি অর ইউ গট ইট প্রপারলি, ঠিক আছে? তো আমি আপনাদেরকে টাইম দিচ্ছি, এখন তো অলমোস্ট টাইম ইজ আপ। অলমোস্ট টাইম ইজ আপ না, টাইম ইজ অ্যাকচুয়ালি আপ। তো আমি আপনাদেরকে সময় দিলাম, এটা আপনারা কালকে আমাকে বলবেন যে আপনারা এটা কি করেছেন, and you have to explain how you did it, okay? Tomorrow আমাদের ক্লাস আছে, রাইট? মেকআপ ক্লাস একটা। Yes, ma'am. So see you tomorrow, and আপনারা এটা হচ্ছে সলভ করে দেন আমাকে বলবেন যে আপনারা করতে পেরেছেন কিনা। I'm giving you time. All right, okay, so let me take your attendance. চলে যান না কেউ।
All right, respond to your names, please. Ahnaf Shariar Chaudhuri. Present, ma'am. Ariful Islam. Yes, ma'am. Fuad bin Rahman. Yes, ma'am. Amit Kumar Bishwas. Yes, ma'am. Digonto Hawladar. Niamul Chaudhuri. Present, ma'am. Aisha Siddiqa. Sadman Rafid. Present, ma'am. Nazmus Sakib. Joy Poddar. Yes, ma'am. Ashikul Arifin. Shakhawat Hussain. Yes, ma'am. Rezwana. Yes, ma'am. রেজওয়ানা হ্যাঁ সাকিবুল ইসলাম সিফাত Yes, miss. রাসেল আহমেদ Yes, ma'am. আব্দুর রহমান সমক Present, ma'am. অনিরুদ্ধ রায় আছে আচ্ছা আবরার আসেফ Yes, ma'am. শাফিউদ্দিন আরেফিন ইত্তেশাফুন প্রেজেন্ট ম্যাম। জাহিদুদ্দিন সামি Yes, ma'am. হুবায়ের রহমান Yes, ma'am. পল্লব কুমার রাজি সায়েদা ইয়েস ম্যাম। অনিক বিশ্বাস Present, ma'am. তারিম ইসলাম প্রাপ্তি Yes, ma'am. ফয়সাল কবির রাফি হাসিবুল হাসান রূপক Yes, ma'am. শেখ মোহাম্মদ শাহনওয়াজ Present, ma'am. মাহমুদুল হাসান Yes, ma'am. রাফিউল হাসনাত Yes, ma'am. ওকে Yes, ma'am. দুর্গা মুরসালিন ইয়েস ম্যাম। মাহমুদুল হাসান বিপুল Yes, ma'am. ও সরি আবার ডেকেছি আপনাকে আচ্ছা লায়লা কাদের সুমা তাশফিয়া জামান Present, ma'am. ইশরাত জাহান Present, ma'am. ইসমাইল আবরার ওকে দেন তাসমিমা হোসেন জামিম প্রেজেন্ট ম্যাম। ইমাম হোসেন ইমন Yes, ma'am. কাশফি আফরোজ তানভীর হোসেন খান Present, ma'am. পিয়াস চক্রবর্তী আর ইউ দেয়ার আই ক্যান সি ইউ আচ্ছা কামরুজ্জামান ইয়েস ম্যাম। ইউ আর লেট টুডে এগেইন ম্যাম ওই এলএমএস এর যেটা লিংক আছে ওটা তো মানে কাজ করতেছে না, মানে ওটা হচ্ছে না। আমি তো রেজিস্ট্রেশন করছি, আমি ইনভাইটেশনটা পাই নাই, সেজন্য হয়তো আমি অন্য। আপনাকে আজকে ইমেল করবেন আমি যাতে আপনাকে ইনভাইট করতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে রবিউল ইসলাম Yes, ma'am. নাফিসা আঞ্জুম প্রেজেন্ট ম্যাম। শাহনেয়াজ শাহান নাই ওকে সো সি ইউ টুমরো আমি লাইলা কাদের সুমা, আমার কারেন্ট চলে গিয়েছিল তো আমি লগ অফ হয়ে গেছিলাম একটুর জন্য। দিয়ে দিব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম। Assalamualaikum, ma'am.